নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। নাটক শুধুমাত্র মঞ্চে অভিনীত সংলাপ নয়, এটি সময়ের দলিল, সমাজের প্রতিচ্ছবি এবং আমাদের অনুভবের ভাষা। আর এই ভাষাকে দীর্ঘদিন ধরে যিনি লালন করছেন, তার অভিজ্ঞতার ঝুলি থেকে আজ আমরা শুনব কিছু কথা। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শ্রী সসীম আচার্য, আমাদের রাজ্যের বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার, যিনি দীর্ঘদিন নাট্যচর্চার সাথে জড়িত থেকে আমাদের রাজ্যের শিল্প সংস্কৃতিকে অনেকটাই সমৃদ্ধ করেছেন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, প্রথমে আপনার কাছে জানবো যে আপনার নাট্য জীবনের শুরুটা ঠিক কবে থেকে হয়, মানে কত বছর বয়সে, বা কখনো কি ভেবেছিলেন যে নাটকই আপনার জীবনের প্রথম পরিচয়, প্রধান পরিচয় হবে? সেই না, ঠিকই আছে, কারণ যেহেতু নাটকের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, স্বাভাবিক এটা ছোটবেলা থেকেই ভেতরে একটা গ্রো করেছে। ঠিক আছে, আমার মনে আছে আমি যখন ক্লাস 5-এ পড়তাম, তখন আমার মামার বাড়ি ছিল আপনার ওই খোয়াই চেবড়িতে। তো সেখানে আমাদের মামার বাড়িতে 4-5 ভাই একসঙ্গে থাকে। আমরা প্রচুর, আমাদের ভাই বোনরা প্রায় 10-15-20 জনের মতো হবে। তো পরীক্ষার পরে গেছি, তখন তো ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে যেত। তো ওইখানে যাওয়ার পরে হঠাৎ আমার মাথাতেই প্ল্যান আসলো, চলো আমরা সবাই মিলে একটা নাটক করি। তো সবাই খুব খুশি হলো, বাস এবার ভাই বোনদের মধ্যে খুব উৎসাহ। তো যেহেতু আমি প্রপোজালটা দিয়েছি, তো দায়িত্বটা আমার উপরেই পড়েছে। তো যাই হোক, আমার মনে আছে আমার জীবনের প্রথম নাটক, এটা ঐতিহাসিক নাটক বিজয় সিংহ। মনে আছে। তো আমরা খুব রিহার্সেল করলাম, ভাই বোনরা খুব রিহার্সেল করলাম। তো করার পরে বাড়িতেই একটা চৌকির মতো ইয়ে করে শাড়ি টাড়ি দিয়ে মোটামুটি একটা প্যান্ডেল বানানো, একটা লাইট লাগানো হলো। তো ওইখানে সন্ধ্যার পরে সামনে তো মামা মাসি সব দাদু দিদারা বসে আছে, তো ওইখানে শুরু করলাম নাটক। তো যাই হোক, নাটক মানে কি, সবাই অনভিজ্ঞ, ছোট ছোট সবাই। একজন যে প্রথম উঠেছে ইয়ে করতে, অ্যানাউন্স করতে, ওঠার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে। বাস কারেন্ট যাওয়ার পরে পরে বলছে অন্ধকারই কথা বলছে, একজন বলছে আরে চুপ কর কারেন্টটা আসতে দে। তারপরে এইভাবে তারপরে যখন নাটক শুরু হলো আর কি, দেখা গেল আমি গেছি পাঠ বলি, আমি ছিলাম বিজয় সিংহের ভূমিকায়, আমি গেছি পাঠ বলি। তো মন্ত্রী আমার পাঠও বলছে, তার পাঠও বলছে, বুঝলে, এমন একটা অবস্থা। যার পর প্রায় 8 ঘন্টার নাটক এই 10 মিনিটেই রানী পাঠটাট বলে কান্নাকাটি করে বা সব বেরিয়ে গেছে, 10 মিনিটে শেষ। এই হলো আমার একটা মানে খুব আনন্দের মধ্যে নাটকের একটা হাতে করি হয়েছিল আর কি। ঠিক আছে, সেই আমার মামার বাড়িতে গিয়ে, বুঝলে তো। তো এটা আমার জীবনের একটা স্মৃতি। তারপরে তো আপনার দীর্ঘদিন এইভাবেই চললো। তারপরে আস্তে আস্তে যখন ক্লাস 8-9-এ পড়লাম, তখন আপনার এই অনিল আচার্য, তারপরে হারাধন লস্কর, তারা তো একদম খুব মানে খুব নামি দামি শিল্পী। তারা তখন থেকে আস্তে আস্তে আমাকে ডাকতে আরম্ভ করলো। কি জানি কি দেখলো, মাঝখানে তো কিছু করিনি। তো যাই হোক, রবীন্দ্র ভবনের প্রথম রুল একটা পেয়েছি, মা কালীর রুল। তো কালী সেজে দাঁড়িয়ে রইলাম। তো ওই 10 মিনিটের, তো এই থেকে শুরু আর কি। এই থেকেই শুরু। এরপরে অনেক শিশুদের অনেক নাটক করেছি। এবং যখন ক্লাস কলেজে উঠলাম, নিজে ছোটদের নাটক কিছু পরিচালনা করেছি। যেটা অনেক সময় মানে বীরচন্দ্র স্টেট লাইব্রেরি থেকে একটা কম্পিটিশন হতো তখন। ঠিক আছে, তো আমারই দেখা গেল 3টা টিম। তো পেয়েছে, তারা পুরস্কার পেয়েছে। তো এইভাবে মোটামুটি আমার মানে কলেজ লাইফ পর্যন্ত কেটেছে। তো এই আর কি ব্যাপারটা। মানে এইভাবেই যাত্রা শুরু, মামার বাড়ি থেকে যাত্রা শুরু, সেই যাত্রা আজও চলছে। আপনাকে আমরা ইউটিউবে, ফেসবুকে, মঞ্চে শ্রুতি নাটক করতে দেখি। মঞ্চেও আপনি অভিনয় করেন। তো এই যে মানে শ্রুতি নাটক আর মঞ্চ নাটক, এই দুটোর মধ্যে পার্থক্য কি?
অ্যাকচুয়ালি দেখেন যে শ্রুতি নাটকের যে ব্যাপারটা, মঞ্চ নাটক তো আমরা সবাই জানি মঞ্চে অভিনয় হয়, হ্যাঁ, বা এটা এরকম যে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা নাটক থাকে। যে শ্রুতি নাটকের যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি আপনার নাটকের একটা বোধহয় নয়, মানে সবচেয়ে একটা নতুন ধারা বা সংযোজন। এটা কিন্তু বেশ কয়েক বছর আগেও আমরা খুব একটা পেতাম না, বিশেষ করে ত্রিপুরায়। ঠিক আছে, ত্রিপুরাতে যেটা আমরা দেখতে পাচ্ছি 2-3 বছর ধরে শ্রুতি নাটকের একটা বেশ চলছে, জনপ্রিয়তা বেড়েছে এটাকে। তো শ্রুতি নাটকের একটা ব্যাপার হলো কি আপনার, যেমন আমার কিন্তু ওই যে কলেজ জীবনের পরে আমার দীর্ঘ একটা গ্যাপ ছিল, হ্যাঁ, আমি চাকরি হয়ে গেল, তারপরে সংসার টংসার নিয়ে, এর মধ্যে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছিল, বাইরে চলে গেলাম ট্রান্সফার হয়ে। তো দীর্ঘদিন এটার সঙ্গে ডিটাচ ছিলাম। কোন 2020-তে আমার জানেন বোধ, আমার বাবার নাম অগ্নিকুমার আচার্য। হ্যাঁ, তার নাটক, অ্যাকচুয়ালি আমার নাটকে মেইনলি আসার পেছনে বাবা এই যে নাটকের প্রতি বাবার খুব একটা ইয়ে ছিল, প্রচুর নাটকের বই তো উনি প্রচুর নাটক লিখেছেন। এবং আপনার ওই থেকে বাবা মারা গেলেন 2020-তে, তখন আমি আস্তে আস্তে আমার চাকরির জীবনের শেষ দিকে এসে গেলাম, তখন আস্তে আস্তে আবার ওইটাতে ঢুকে পড়লাম। তো ঢুকার পরে তখন না আমার মানে তখন তো একটু বয়স হয়ে গেছে, হ্যাঁ, তখন আমি মঞ্চ নাটকের প্রতি আগে করেছি, যেমন আপনার প্রচুর যাত্রা করেছি, হ্যাঁ, যাত্রা করেছি। আমার মনে আছে যে ইয়েতে রবীন্দ্র ভবনে আমরা জয় সন্তোষীমা, তখন তো পৌরাণিক নাটক খুব হতো, জয় সন্তোষীমা একটা নাটক করেছিলাম। এইটা প্রায় 11 রাত্র চলেছিল এবং পুরো হাউসফুল, পুরো হাউসফুল। এবং আমার মনে আছে যখন আপনার তখনকার সময়ে, তখন কিন্তু আমরা রবীন্দ্র ভবন মানে জায়গা পেতাম না, 3 মাস আগে বুকিং এর ব্যাপার ছিল, ঠিক আছে। তারপরে এখন কিন্তু এই ধারাটা একটু কমে গেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলেন যে আপনি যেটা, আমি প্রসঙ্গের বাইরে গেলাম একটু। তো ওই শ্রুতি নাটকের যে ব্যাপারটা, যে শ্রুতি নাটকটা হলো আপনার, আমরা প্রথম জায়গায় একটা হলো পূর্ণাঙ্গ নাটক যেটা স্টেজে হয়, এরপরে একটা পথ নাটক হয়, তারপরে নৃত্যনাট্য হয়, তারপরে লাস্ট ধারা যেটা আমরা দেখলাম এটা শ্রুতি নাটক। শ্রুতি নাটকটা কিরকম, এটা থেকে পরিশ্রম কম, আপনার মুখস্থের কোনো ব্যাপার নাই, হ্যাঁ, দেখে দেখে পাঠ করতে পারেন, ড্রেসের কোনো ব্যাপার নাই, একটু সাজুগুজু করে বসলেই হলো, ঠিক আছে। তো আমার একটা নেশা জাগলো কি, তখন আমি আস্তে আস্তে ওই শ্রুতি নাটক লিখতে শুরু করলাম, ঠিক আছে। তো শ্রুতি নাটক আমি এখন পর্যন্ত আমার শ্রুতি নাটকে প্রায় বেশ কিছু রেকর্ডিং আমি করেছি, প্লাস আমার লেখা নাটকের বেশ কিছু আমি আপনার কি বলে এটাকে আপনার এই টেলিফিল্ম করেছি, আশিকতা থেকে, হ্যাঁ, আশিকতা থেকে করেছি আমার বেশ কিছু, যেমন কয়েকটা নাম আমি বলছি, সুনয়নী তীর্থযাত্রা, তারপরে কিপ্টে ভোজু, অকাল কুষ্মাণ্ড, শেষ ঠিকানা, রং নাম্বার, এরকম 5-6টা। হ্যাঁ, শ্রুতি নাটকটাকে একটু ফর্মটা চেঞ্জ করে, হ্যাঁ, এটা আমার আপনার টিভির উপযুক্ত করে করেছি। তো মেইনলি শ্রুতি নাটকের একটা বৈশিষ্ট্য কি হলো, আপনার শ্রুতি নাটকের ওই যে বললাম, প্রথমত একটা দেখে বলা যায়, খুব একটা পরিশ্রম নেই, টেনশন নেই, পাঠ ভুলে যাওয়ার টেনশন নেই, ঠিক আছে। তো এরপরে একটা হলো কি, শ্রুতি নাটকে আপনার যেমন সময়টা বেশি না, ম্যাক্সিমাম আপনি 15 মিনিট করতে পারেন, বা 10-12 মিনিট, হ্যাঁ, আর শিল্পী থাকবে 3 জন কি 4 জন। এটাতে আপনি মিউজিক রাখতে পারেন, গান রাখতে পারেন, হ্যাঁ। তো আস্তে আস্তে দেখা গেছে কি, এই শ্রুতি নাটকের এখন দেখবেন প্রায় মঞ্চেতেই শ্রুতি নাটক একটা না একটা থাকে, ঠিক আছে। তো তো ওই মঞ্চ নাটকের সঙ্গে এটাই পার্থক্য আর কি, মঞ্চ নাটকে পরিশ্রম বেশি, টেনশন বেশি, হ্যাঁ। তো ওই মঞ্চ নাটকে ভালো করলে নামও করানো যায় বেশি, হ্যাঁ। তো এই আর কি ব্যাপার। আপনি তো একজন নাট্যকার, নাটক লিখেন, তো মানে কি ধরনের নাটক লিখতে আপনি ভালোবাসেন, বা কি মেসেজ থাকে আপনার নাটকে? এটা দেখুন, আমি বলি, আমি এখন পর্যন্ত প্রায় আমার একটা বই বেরিয়েছে আর কি গত বছর বইমেলাতে, ঠিক আছে। তো আমার একটা সেই ওই যে মামার বাড়িতে যে নাটকটা করেছিলাম, এটাতে আপনার দেখলাম কি, ওই নাটকের পরে সবাই বেশ একটা আনন্দের মেজাজে ছিল, নাটক যাই হয়ে হয়েছে বাড়ির মধ্যে হাসাহাসি, হ্যাঁ, বেশ একটা মজা। তখন যখন নাটক লিখতে শুরু করলাম, যে আমার একটা ধারণা যে নাটকে যদি, আজকাল তো মানুষের ভেতর থেকে আপনার
হাসি জিনিসটা উড়ে গেছে। হ্যাঁ, আমাদের দৈনন্দিন বিভিন্ন টেনশন তো আমার নাটকে ম্যাক্সিমাম আমার লেখার মধ্যে একটা ওই হাস্যরসের পরিমাণটা বেশি থাকে, কেমন, যেটা আজকাল মানুষের চায়, ঠিক আছে? কারণ দুঃখ তো আমরা এমনিই দুঃখী, হ্যাঁ, তো সেখানে দুঃখ দিয়ে দুঃখ মানে দুঃখ ভারী করার মানে আমার মনে চায় মানুষের দুঃখটা একটু লাঘব করা যায়, একটু যদি হাসানো যায় একদম একদম একদম। আপনি দেখবেন আমার এখানে আছে প্রায় 26টা নাটক, প্রায় 20টা নাটকই হাস্যরসের উপরে। হ্যাঁ, এবং এই যে কতগুলো দেখেছি, সুনয়নীর তীর্থযাত্রা, ছোট্ট একটা বলছি, সুনয়নী বিয়ে করেছে, প্রায় 30-35 বছর হয়ে গেছে। বিয়ের পর তার শখ ছিল স্বামীকে নিয়ে হানিমুনে যাবে। তো স্বামী এই না সেই না সেই না বলে 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 বলছে যখনই বেতন বাড়বে তোমাকে নিয়ে যাবো। এই করতে করতে ছেলে হলো, ছেলে বড় হলো, ছেলে বিয়ে করলো, চলে গেছে। এইবার সুনয়নী খেপে গেছে, আমাকে তুমি হানিমুনেও নাও, এখন আমাকে তীর্থ করতে নিয়ে যেতে হবে, আমি বৃন্দাবন যাবো, মথুরা যাবো। হ্যাঁ, তো বলছে আরে আমার তো স্যালারিটা সামনের মাসে একটু ভালো, স্যালারি টেলি জানি আমি না গেলে আজকে থেকে রান্না বান্নাটা বন্ধ, ঠিক আছে? তো হাজবেন্ড রাজি হয়েছে। যখন রাজি হয়েছে তখন শুনিনি, বলছে এক কাজ করো না, বিয়ের পরে তো আমাকে হানিমুনে নেওনি, এক কাজ করো আমরা প্রথমে আমরা গোয়া চলে যাই। হ্যাঁ, ওই যেটা পেন্ডিং রয়ে গেছে ওইটা একটু সেরে তারপরে বৃন্দাবন যাবো। তখন হাজবেন্ড বলছে তুমি বলছে যে ওই যে গোয়া তো মানুষের খোলামেলা জায়গাতে রোদে শোয়, বিদেশিরা দেখি হ্যাঁ ছোট ছোট প্যান্ট শার্ট পরে ঘুরে, বলছে আমি গোয়া আমার হাজবেন্ড রাজি হয়েছে, চলো কোনো অসুবিধা নেই। তো তখন স্ত্রী বলছে যে তাহলে আমার জন্য এই ড্রেসগুলো আনবে। বলে তুমি আর কি আনবে, যেহেতু বৃন্দাবন যাবে একটু তিলক মাটি আনবে। তো তো বেশ মজার, তুমি গোয়া যাবে বিদেশিদের মতো ড্রেস পরবে, সঙ্গে কি তিলক লাগাবে। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, তো এই যে হাস্যরসের একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে আরো বেশ কিছু একটা, যেমন কিপটে ভুজু, এটা তো হাসির বেশ। হ্যাঁ, এবং এটাতে আপনার আমরা যখন রেকর্ডিং হয়েছে প্রচুর লাইক কমেন্টস পড়েছে এবং এটা খুব চলছে এটা। হ্যাঁ, এবং আমরা একটা মঞ্চ নাটকও করেছি এটা। তো এইভাবে মানে প্রতিটা নাটকের মধ্যে আমার শুনুন মেসেজ একটা থাকে, মেসেজ একটাই, হাসো। ঠিক, আসল কথা বর্তমান সময়ে তো আমরা হাসতে ভুলে গেছি। হ্যাঁ, তো একটু যদি হাসির খোরাক আমরা পাই, হ্যাঁ, তো মন্দ কি। আপনি দেখুন ভানু বন্দ্যোপাধ্যায় মেসেজ খুব একটা বেশি কিন্তু থাকে তা না, কিন্তু ওই যে প্রাণ, সবাই শুনতে ভালোবাসে। এখনো তো সেই সমানভাবে মানুষ একদমই অ্যাকসেপ্ট করছে না, একদম করছে, এবং ওনার বিকল্প এখনো তৈরি হয়নি। ঠিক, এই হলো ব্যাপার। আপনি তো যাত্রাও করেছেন, যাত্রা, হ্যাঁ, তো সেই মানে যাত্রার অতীত আর বর্তমানের মধ্যে যদি আপনি দেখেন, এটা যেটা বলছেন এটা সত্যি খুব দুঃখের ব্যাপার। আমরা যখন কলেজে পড়তাম, আমি বেশ কিছু যাত্রা করেছি, তখন আপনার বিভিন্ন জায়গাতে যাত্রা হতো, কিন্তু কলকাতা থেকে যাত্রা আসতো, বিভিন্ন পার্টি আসতো। এখন ব্যাপারটা টোটালি হারিয়ে গেছে। তো সেই দিন আপনার এই যে হারাধন লস্কর, উনি তো একজন প্রখ্যাত যাত্রা শিল্পী, মাঝে মাঝে আমাকে ডাকে, বলে সসীম আমাদের তর্কে, মানে উনি আপনার এই যে বেশ কিছু অভিনয় করেছেন যাত্রার, ওনার সঙ্গে আমি করেছি যাত্রা, যেমন আপনার এই বিশাল করে গেলাম, রাত্র 10টা থেকে আরম্ভ হলো, রাত্র 1:30, 2টা, 3টা পর্যন্ত চল। ওই যে ব্যাপারটা, হ্যাঁ, টোটাল যাত্রাটাই তো এখন হারিয়ে গেছে ত্রিপুরা থেকে। হ্যাঁ, নাটকটাও তো আপনার এখন একদম মানে সীমিত ইয়ের মধ্যে এসে গেছে। এখন আপনার মানে রবীন্দ্র ভবনে দিনের পর দিন, মাসের পর মাস খালি যায়, একটা নাটক হয় না। হ্যাঁ, যাত্রার তো প্রশ্নই নেই। ইভেন বাইরে থেকেও যাত্রা টিম আসে না। গ্রামে গঞ্জে হয়তো কখনো শোনা যায় ধর্মনগরের গ্রামে উঠতে যাত্রা টিম আছে, কিন্তু আগরতলা আজকে এত বছর ধরে হ্যাঁ কোনো যাত্রা টিম আসে না। তো ওই যাত্রার যে সংস্কৃতিটা, এটা কিন্তু প্রায় লুপ্ত প্রায়, বিশেষ করে ত্রিপুরায়। অন্য জায়গার কথা বলতে পারবো না, ইয়াতে আর কি। এই হলো ব্যাপারটা। ঠিক, আপনার এত বছরের নাট্য জীবনের অভিজ্ঞতা আপনাকে কি শিখিয়েছে? হ্যাঁ, এটা হলো ব্যাপারটা। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি নাটককে যদি ভালোবাসা যায় না, আপনি নাটকের মাধ্যমে সমাজকে কিছু দিতে পারবেন। কারণ নাটক তো একটা সমাজের দর্পণ। আপনি দেখেন নাটকের আদি যুগ যদি আমরা বলি, যেমন আপনার
1853 থেকে 1872, এটা কিন্তু নাটকের একদম আদি যুগ। তখনই কিন্তু আপনার সংস্কৃত নাটকের ধারাটাই বেশি চলছিল, পাশাপাশি ইংরেজি নাটকে বঙ্গানুবাদ করে চলছিল। তো তখন সেই সব নাটকে সমাজের চিত্রটাই কিন্তু বেশি উঠতাম। তাহলে আমরা দেখি কি, আমি যদি এই যে নাটকের মাধ্যমে, হ্যাঁ, একটা নাটকটাকে যদি আমি ভালোবাসতে পারি, নাটকটাকে আমি যদি উপভোগ করতে পারি, তাহলে কিন্তু আমি দর্শককে দিতে পারবো। তো আমার ধারণা এটাই যে নাটককে ভালোবাসতে হবে, তাহলে নাটককেও তুমি কিছু দিতে পারবে। নাটককে দেওয়া মানে কি, দর্শককে দেওয়া। এলো, এটা আমার সারা জীবনের একটা অনুভূতি, এটা আর কি। হ্যাঁ, এটা আর কি। নতুন প্রজন্মে যারা শিল্পী হতে চাইছেন বা যারা শিল্পী, তাদের মধ্যে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? শুনুন, গুণ তো অবশ্যই থাকা দরকার, কিন্তু তার আগে বেশি দরকার আগ্রহ। ঠিক আছে না? বিশেষ করে আগ্রহ যদি না থাকে, আপনার ভেতর থেকে তো ব্যাপারটা বেরোবে না, গুণটা তো বেরোবে না। আপনি যখন মনে করবেন আমি এই কাগজটা দিয়ে একটা ইয়ে বানাবো, তখন দেখবেন আপনি জানা না থাকলেও যেভাবে আপনি বানাতে পারবেন, আপনার ভিতরে একটা ক্রিয়েশন সৃষ্টি হবে। এটা আসবে কোত্থেকে? আগ্রহ থেকে। তা আজকাল ছেলে মেয়েদের কিছু কিছু আসছে আপনার আগ্রহ, আমি দেখছি বেশ ইয়াং জেনারেশন কিছু কিছু ছেলে মেয়ে উঠে আসছে, কিন্তু যে একটা মানে বেশি পরিমাণে যেটা, হ্যাঁ, এটার মূলে বোধহয় আমার কারণ আজকাল তো ঘরে ঘরে একটা একটা ছেলে মেয়ে, মা বাবা চায় ছেলেটা পড়াশোনা করুক, মেয়েটা পড়াশোনা করুক, করে যেন জীবনে এস্টাবলিশড হতে পারে। গান বাজনা সেকেন্ডারি, আর্ট সেকেন্ডারি। আপনি দেখবেন ছোটবেলাতে যখন 1 2 3 4 5 পর্যন্ত পড়ে, তখন নাচেও দেয়, গানেও দেয়, আর্টেও দেয়। তারপরে যখন উপরের দিকে উঠতে, সব কিন্তু আস্তে 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 সরে যায়। কেন? ওই পড়াশোনার জন্য। আচ্ছা, আর তারপর যেটা একটা কালচার আসলো এখন, মোবাইল কালচার। বাচ্চারার হাতে মোবাইল এসে যাওয়ার পরে তাদের এখন পড়াশোনার পরে বাকি সময়টা কাটে মোবাইলে। খেলাধুলা তো নেই, মাঠ নেই, খেলাধুলা নেই, বন্ধু বান্ধব নেই। তো সুতরাং ওই যে এক্সট্রা একটা কিছু আসে যে ইন্টারেস্ট গ্রো করা, এটা কিন্তু মানে নাই যে আমি বলবো না, কিন্তু সংখ্যা অনেকটা কম, এবং আগামী দিনে আরো কমবে, সেটা আরো কমবে। কারণ মা বাবাও সেই উৎসাহ নাই। যেমন আমি আমার ঘরের কথাই বলি, হ্যাঁ, আমি আমার বাবা তো ছিলেন এই লাইনে, আমি মোটামুটি একটু ধরে রেখেছি, কিন্তু আমার ছেলে মেয়ের মধ্যে সেই আগ্রহটা নেই। বলে বলে তো এগুলো হয় না, ভেতর থেকে আসতে হবে। আমি একটা কিছু করব, আমি একটা কবিতা লিখবো, আমি একটা ঘরে গুনগুন করে, এদের গুনগুন করেও গান করতে শুনি না। তো অর্থাৎ মানে নাই, ভেতরে সেই আগ্রহটাই নেই। আসলে আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি। একদম সত্য কথা যেটা। হ্যাঁ, এটা হলো প্রবলেম। আগামী দিনের জন্য, আমাদের সাংস্কৃতিক জগতের জন্য এটা একটা সমস্যা। কিন্তু সংস্কৃতি চর্চাটা কিন্তু আমাদের মানে মনের খোরাক, বিভিন্ন জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের ক্ষেত্রেও আমার মনে হয় এটা আমাদেরকে ভীষণ একটা শক্তি দেয়। একদম একদম একদম, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আজকাল তো আপনার শোনা যায় যে সঙ্গীতের মাধ্যমে, সঙ্গীত একটা থেরাপি। হ্যাঁ, হ্যাঁ, চিকিৎসার একটা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে। তাছাড়া এটা বাদই দেন, এটা হয়তো বিদেশে আছে, আমাদের এখানে আমরা এখন এটা সেটা পাইনি। কিন্তু এই যে আপনি দেখুন, মানে বলছে গান শুনলে পরে আপনার মনের যে দুঃখ বেদনা আপনি কিছুক্ষণ সময়ের জন্য ভুলে থাকতে পারবেন। ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষের জীবনে এই যে সাংস্কৃতিক চর্চা, আপনি বলুন যে আমি দেখেছি, আমি এই ত্রিপুরার একজন কবিকে আমি জানি, ওনার মিসেস মারা, উনি কখনো কবিতা লিখতেন না, জানেন তো? তো মিসেস মারা যাওয়ার পরে দুই মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন ঘরে একা, তো মনের খেয়ালে কবিতা লেখে। এখন এমন অবস্থা, কবিতা লিখতে লিখতে আর কি, উনার তো এখন রাজ্য ছাড়িয়ে রাজ্যে আশেপাশে রাজ্য ওনার নাম ছড়িয়ে পড়েছে। মানে ওই কথাটা আর কি, যে দুঃখ না পেলে কবি হওয়া যায় না। একদম সত্য কথা। দুঃখ না পেলে কবি হওয়া যায় না, দুঃখ না পেলে ভালো গান করতে পারবেন না। ঠিক। আপনি দেখেন এই যে আসামের যে সঙ্গীত শিল্পী মারা গিয়ে, গর্গ যে মারা গেল, ওর যে লাস্ট যে গানগুলো
কত ব্যথা বেদনা নিয়ে গানগুলো, খুব হিট করেছে কিন্তু। অর্থাৎ এটা কিন্তু একজন কোন কবি বলেছিলেন যে ব্যথা না পেলে তোমার ভিতর থেকে ক্রিয়েশন আসবে না, আনন্দে ক্রিয়েশন হয় না, ব্যথাতে ক্রিয়েশন আসবে। হ্যাঁ, তো সুতরাং এই সংস্কৃতিটা হলো আপনার ব্যথার মধ্যে আপনাকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। আপনার ক্রিয়েশন, আপনার ভিতর থেকে ক্রিয়েশন, আপনার আর্টটাকে, মনের আর্টটাকে বের করে দেবে। তো এটা হলো সংস্কৃতি, যেটা আপনি বললেন যে সংস্কৃতি এটা একটা মাধ্যম। আপনি তখন বলছিলেন যে একটা সময় ছিল মানে রবীন্দ্র ভবন হাউসফুল, একদম। বর্তমান সময়ে নাটক কতটা প্রাসঙ্গিক? অ্যাকচুয়ালি দেখুন, আজকে আপনি বর্তমানের অবস্থাটা আপনি একটু দেখবেন, এখন রবীন্দ্র ভবনে নাটক প্রায় নাই বললেই চলে। গভর্নমেন্ট সহায়তায় বা আইসিটি ডিপার্টমেন্টে কিছু কিছু নাটক করে, সেটা তারা পয়সা দিয়ে সাহায্য করে বলে নাটকগুলো হচ্ছে। সেখানে কোনো টিকিটের ব্যাপার থাকে না, কারণ টিকিট হলে দর্শক থাকবে না, টিকিট হলে কোনো দর্শক থাকবে না, কারণ নাটকের একটা ভালো খরচা আছে, স্টেজ নাটকের। তা আপনি দর্শক না পেলে টাকাটা আসবে কোথায়? আমার মনে আছে আমার জয় সন্তোষী নাটকে টিকিট ব্ল্যাকে বিক্রি হয়েছে, আপনি ভাবতে পারেন? 11 নাইট চলার পরে তখন দর্শকের কতটা ক্রাই ছিল। এখন তো ফাঁকা থাকে, একদম ফাঁকা। আপনি বিশ্বাস করবেন, গত বছর এখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, বলছিল ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফিল্ম এসেছিল। একদিন দুপুরবেলা গেলাম, আমি গিয়ে দেখি সারা হলে দুটো লোক বসে আছে, আমি একজন আরেকজন বসে আছে। সেই শোটাই হলো না, সেই শোটাই হলো না দর্শকের অভাবে। ঠিক সেম নাটকের আপনি যদি ওপেন না করে দেয়, ফ্রি না করে দেয়, যতটুকু দর্শক হয় সেটাও হবে না। এই হলো আজকাল বর্তমানের নাটকের অবস্থা আর কি। নাটক কি শুধুমাত্র বিনোদনের জন্য, না সমাজ পরিবর্তনেরও একটা মাধ্যম? অবশ্যই। আপনি দেখবেন, ওই যে আমি বললাম না, আদি যুগে আপনার তখন 1952 থেকে 1972 পর্যন্ত এটাকে বলে হয় আদি যুগ নাট্য, বাংলা নাট্য। তখন এই যে তখনের নাটকের মধ্যে কি বললাম, যখন সমাজের চিত্রগুলো উঠে আসতো, সমাজের চিত্র, যেমন আপনি নীল দর্পণ নাটকটা দেখুন। হ্যাঁ, নীল চাষিদের মানে চাষ নিয়ে অত্যাচার হয়েছে বলে নীল দর্পণ নাটকটা এসেছে। তো এইরকম আজকাল দেখবেন আপনি কতটা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন নাটকের মধ্যে মানে এমন সব জিনিস ঢুকছে যা আমাদের সমাজের মধ্যে ঘটছে, তাই কিন্তু ঢুকছে। ঠিক, ছাড়াছাড়ি, ধরাধরি, পিটাপিটি, মারামারি নাটকের মধ্যে আসছে। তাহলে নাটকটা কি? নাটকটা সমাজের দর্পণ। এটা শুধু বিনোদন না, এটার মধ্যে ঢুকছে হ্যাঁ পাশাপাশি শিক্ষার জিনিসটাও থাকছে, কিন্তু কথা হলো আমরা শিক্ষাটা নিচ্ছি কতটুকু, শিক্ষাটা আমরা কতটুকু নিতে পারছি। আমরা তো দেখানোর জন্য ব্যস্ত। এলো, সুতরাং নাটকের প্রাসঙ্গিকতা অবশ্যই আছে, তবে সেখানে অবশ্যই শিক্ষামূলক যেন থাকে ব্যাপারটা, খালি বিনোদনের জন্য যেন সেটা না থাকে। হ্যাঁ, এটা লেখকদের একটু মনে রাখা দরকার, পরিচালকদের মনে রাখা দরকার এটা। কারণ না, একটা লোক বলেছে, আপনি আমাকে মনে যাচ্ছে যে শান্তি গোপালের নাম আপনি শুনেছেন, তখন যাত্রা করতো, আমি চিলড্রেন্স পার্কে তখন আসতাম, উনি কথাই বলছিলেন যে যাত্রা নাটক এমন একটা জিনিস যেখানে সাহিত্য পৌঁছতে পারে না, কারণ অনেকের কাছে সাহিত্যটা খুব কঠিন একটা, মানে কি বলবো, লেখালেখির কচকচি। সেখানে আপনি যে কোনো একটা সাবজেক্টের উপর একটি যাত্রা বা নাটক যদি করেন, যে আনপড় সেও বসে কিন্তু দেখবে ব্যাপারটা, ঠিক তার কাছে তখন এটা খুব কঠিন জিনিস মনে হবে না, কারণ এটা নাট্য রসের মাধ্যমে যাচ্ছে, এবং বিষয়টা তার পক্ষে উপলব্ধি করাও অনেকটা সহজ হয়ে যায় না। যে জিনিসটা আপনি এখানে বক্তৃতার দিন কেউ শুনবে না, কিন্তু নাটক করুন, দেখবেন 5টা লোক হলে বসছে আপনার কথাটা শোনা। এই জন্য সমাজে নাটকের প্রাসঙ্গিকতা অবশ্যই আছে। আর একজন শিল্পীর সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা? এটা সাংঘাতিক ব্যাপার। একজন শিল্পী, আপনি দেখেন আমাদের রাজ্যের কথাই ধরেন, আমাদের যে রাজ্যের মধ্যে ভালো ভালো কিছু শিল্পী আছে, তারা কিন্তু অনেকের আইকন বা অনেকের আদর্শ।
তাদের চলাফেরা, কথাবার্তা, হ্যাঁ, আপনি তখন দেখবেন তারা যখন যদি মানে একটু তাদের যদি জীবনযাত্রায় কিছু বিচ্যুতি ঘটে, তখন এটা কিন্তু সমাজের উপরে এফেক্ট হয়। ঠিক। হ্যাঁ, কারণ তারা তো আইকন, তো তাদেরকে স্বপ্ন থেকে অনেক এগিয়ে যাচ্ছে। অনেক নাট্যশিল্পী সঞ্জয় করকে ফলো করছে। ঠিক। ঠিক আছে, সিনেমা জগৎ তো সেম, কিন্তু তাদের মধ্যে যদি মানে এই জন্য যারা প্রতিষ্ঠিত সমাজে, তাদের কিন্তু সমাজের প্রতি লক্ষ্য রেখে চলা উচিত। এমন কোনো কাজ করা উচিত না যে আমাকে দেখে সমাজটা কলুষিত হয়, সমাজের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। এই হলো ব্যাপারটা আর কি। তাদের একটা সমাজের প্রতি এটাই দায়বদ্ধতা, আমার কাজের মাধ্যমে সমাজকে আমি কিছু দিব। আপনি তো অনেক নাটক লিখেছেন, নির্দেশনা করেছেন, এর মধ্যে আপনার সব থেকে নিজের পছন্দের কোনটা? প্রথম তো বললাম যে আমার এই 5-6টা নাটক আপনার টেলিফিল্ম করেছি। আর একটা হলো আপনার আগরতলা দূরদর্শনে প্রথম একটা সিরিয়াল হয়েছিল, মাঠের মানুষ রাজপ্রাসাদে। এটা আমার বাবার লেখা, প্রায় 11টা এপিসোড হয়েছিল, দূরদর্শনে এটা করেছি। তো এরপরে আর কিন্তু এরকম সিরিয়াল হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু এটা আমাদের ছিল প্রথম একটা সিরিয়াল। তারপরে মহালয়া উপলক্ষে, হ্যাঁ, দুর্গা দুর্গতি না আসেন, হ্যাঁ, আগরতলা দূরদর্শন হয়েছে। এছাড়াও আগরতলা দূরদর্শন বেশ কিছু টেলিফিল্ম করেছি আমি। অফিস ড্রামা কম্পিটিশনে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট এইচজি অফিস থেকে করেছি, বেস্ট অ্যাক্টর হয়েছে। তো এগুলো আমার জীবনের মানে মানে কি বলবো, এগুলো মানে পাওয়া, ঠিক আছে, এগুলো আমার জীবনের পাওয়া আর কি। তো এগুলো নিয়ে এগিয়ে চলছি, আগামী দিনে চলবে এগুলো নিয়ে। মঞ্চনাটক আর ডিজিটাল মাধ্যমে অভিনয়ের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, মঞ্চ নাটক তো আমি সেটাই বললাম, এখানে আপনার লাইভ টেলিকাস্টের মতো, সেখানে কোনো চান্স নেই, রিকভারির কোনো চান্স নেই, যা হবে তোমাকে ওখানে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আর ডিজিটাল নাটকে যেটা আপনি বলছেন, এই তো আপনি এখন একটা হলো কাট করে আবার করতে পারছেন, এই সুবিধাটা আছে। কিন্তু তো মঞ্চ নাটক থেকে বেশি কঠিন হলো আপনার যাত্রা নাটক, চারদিকে খোলা, হ্যাঁ, সামনে মাঝখানে মঞ্চ আছে, চারদিকে দর্শক। আপনি এখন বসে ওইসব নেই, এখন ওই হলের ভিতরেই যাত্রাও হয়, ঠিক আছে। তো ডিজিটাল নাটকের সুবিধা এটাই যে আপনার এটা কারেকশন করার বা এটাকে আবার রেকটিফাই করার একটা সুযোগ থাকে, যেটা মঞ্চ নাটকে হয় না, এটা আর কি। আরেকটা হলো, দেখুন, ইন্টারেস্টিং একটা ব্যাপার, মঞ্চ নাটকে কতগুলো মানে নাটকের মধ্যে তো কিছু ইনসিডেন্ট হয়ে যায়, ঠিক আছে। তা আমি একটা ছোট্ট গল্প বলছি আর কি। সেখানে আপনার ওই যশোন্তসীমা নাটকে আমি, তারা 3 ভাই, ছোট ভাই আমি, সে বাসুদেব গাঙ্গুলি বড় ভাই, আইসি এর একদম খুব বড় অ্যাক্টর ছিলেন। তো মানে মঞ্চের যে ব্যাপারটা, লাস্ট সিনে মানে মাঝখানে মা সন্তোষীমার অভিশাপে সব ছাড়াছাড়ি হয়ে গেছিল। লাস্ট সিনে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে মিল হচ্ছে, ছোট ভাই দাদা বলে চিৎকার করে গিয়ে বড় ভাইয়ের কোলে পড়বে, বুঝলেন তো। তখন মনে আছে, তখন ওই জুন মাস ছিল, গরম। লাস্ট সিনে দাদা বলে চিৎকার করে গিয়ে দাদাকে যে জড়িয়ে ধরেছি, ধাক্কার চলে দাদার গোবে এমন ভুলে গেছে, বুঝলেন তো। তো এটা কিন্তু এই যে মঞ্চ নাটকে কিন্তু এটা কিছু করার নেই, হ্যাঁ। তো আমি একদম একদিকে কান্না দাদার সঙ্গে, আর এদিকে কাঁদবো কি, আমি হাসতে, দর্শক বলছে উনি কি কাঁদছেন না হাসছেন, আমি বলছি দাদা সাইডে চলো, সাইডে চলো, মুভ করে। এ হলো আপনার মঞ্চ নাটকের ব্যাপার, কিছু করার থাকবে না, যা হবে দর্শকের সামনে, বললেও দর্শকের সামনে, হ্যাঁ, আপনার কোন একটা ইনসিডেন্ট হলো দর্শকের সামনে, এটাকে আপনার মেকআপ করতে হবে, ম্যানেজ করতে হবে, যেটা আপনার ডিজিটাল নাটকে এই ভয়টা নেই, থাকে না। ঠিক, ঠিক আছে। নাটক নিয়ে যারা কেরিয়ার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, বিশেষ আমি ত্রিপুরার কথাই বলছি। ত্রিপুরা তো নাটকটা আপনার
এখনো বিনোদনই আছে, পেশার দিক থেকে নেওয়ার মতো এখনো ত্রিপুরাতে কিছু হয়নি। আপনার আমাদের মা বাবার লক্ষ্য কি, পড়াশোনা করো, জীবনে দাঁড়াও, বাস। আর ওইটা যেটা, এটা হলো পাশাপাশি তোমার যে মানসিক চাহিদার জন্য, মনের আনন্দের জন্য তুমি নাটকটাকে, সুতরাং এটা পেশা বলা যাবে না, এটা নেশা হিসেবেই থাকবে, এটা নেশা হিসেবে থাকে। সুতরাং পেশা হিসেবে বেছে নেওয়াটা ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে আমি বলবো এটা কখনোই সেটা সম্ভব নয়। ঠিক। আপনার এই যে দীর্ঘ নাট্য জীবন, এই দীর্ঘ নাট্য জীবনকে যদি বলি যে একটা বাক্যে প্রকাশ করার জন্য, সেই বাক্যটা কি হবে? সেটা বলবো আমি যে এটাই বলছিলাম যে জীবনটাকে উপভোগ করতে গেলে যে কোনো একটা দিক নিয়ে তোমাকে, শুধু লেখাপড়া করলাম, চাকরি করলাম, সংসার করলাম তা না। হ্যাঁ, তুমি যদি গানে থাকো, গান নিয়ে এগিয়ে যাও, নাটকে থাকলে নাটক নিয়ে, অর্থাৎ জীবনটাকে উপভোগ করা মনের আনন্দে। তুমি যদি নিজেকে উপভোগ করতে পারো, তুমি সমাজকে কিছু দিতে পারবে, ঠিক আছে না? তা আপনি দেখুন, আজকে নাটক নিয়ে একটু কাজ করি বলে আপনি আমাকে ডেকেছেন, ঠিক আছে না? দুটো কথা বলতে পারছি, নাহলে তো কেউ ডাকতো না আমাকে। তো সুতরাং এটাই বলবো, যেটাই নিয়ে তুমি থাকো সেটাকে আগে নিজে উপভোগ করো, তাহলে তুমি সমাজকে কিছু ভোগ করতে দিতে পারবে, সমাজকে কিছু দিতে পারবে। এটাই হলো আমার বক্তব্য আর কি। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন, এইসব শিল্প সংস্কৃতির ক্ষেত্রে দর্শকের কিন্তু একটা বিশাল ভূমিকা। কিরকম দেখেন, দর্শক হলো যে কোনো শিল্পীর কিন্তু এনার্জি বাড়িয়ে দেয়, ঠিক আছে না? এই যে আমি বললাম যে আমাদের এই যে নাটকটা প্রায় 11 রাত্রে চলেছিল, কেন? দর্শকরা হল ভরা ছিল বলে, ঠিক আছে না? দর্শকদের থেকে ফিডব্যাক পাওয়া গেছে বলে ওইটা কিন্তু রাতের পর রাত চলেছে। হ্যাঁ, আপনি দেখবেন মানে দর্শকের কিন্তু একটা বিশাল ভূমিকা। একজন শিল্পী, সে গানের শিল্পী হোক বা সে নাটকের শিল্পী হোক, সে কবিতার শিল্পী হোক, সে যখন তার মন মতো দর্শক পাবে, সুতরাং তখন তার পারফরমেন্স সেই রকম হবে, উৎসাহটা বেড়ে যাবে, সে আরো ভালো করার চেষ্টা করবে। সুতরাং দর্শকের একটা বিশাল ভূমিকা এইসব সাংস্কৃতিক জগতে। দর্শক যত পাবে, দর্শকের জন্য শিল্পীরা এগিয়ে যেতে পারে, এটা হলো শেষ কথা। সুতরাং দর্শকের একটা ভূমিকা আছে এইসব শিল্প সংস্কৃতির জগতে। ঠিক। আজ আমরা যাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেলাম, একজন রাজ্যের গুণী শিল্পী, তার সাথে আমাদের এই প্রাণবন্ত এবং সুন্দর আলাপচারিতায় আমরা কিন্তু শুধুমাত্র তার নাট্য জীবনের অভিজ্ঞতা বা তার নাট্য জীবন সম্পর্কেই জানিনি, বরং আমরা জেনেছি নাটক, সমাজ, সংস্কৃতি, পরবর্তী প্রজন্ম সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা, যা আমরা আশা করছি যে আমাদের দর্শক বন্ধুদেরকে আবারও নতুনভাবে ভাববেন আমাদের দর্শক বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন, সাড়া দিয়েছেন। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। আপনার আগামী দিনে সেই সৃজনশীল কর্মকাণ্ড আরো অনেক দূরে এগিয়ে যাক, এই কামনা রইল আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি পর্দার ওপারে আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন ব্যক্তিত্বের সাথে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।